আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাসের পর লঞ্চ বন্ধ, হয়রানি ভোগান্তি চরমে ধর্মঘটে অটল মালিক শ্রমিকরা, নৈরাজ্য বন্ধের আহ্বান যাত্রী কল্যাণ সমিতি। জ্বালানি তেলের দাম বাড়েনি, সমন্বয় হয়েছে বলেছেন প্রতিমন্ত্রী। পরিস্থিতি দেখছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন ওবায়দুল কাদের। জ্বালানি ও নিত্য পণ্যের দামে না খেয়ে মরবে মানুষ, শঙ্কা মির্জা ফখরুলের। জনগণের সাথে সাংঘর্ষিক অবস্থায় সরকার, বিশেষজ্ঞদের উদ্বেগ। প্রায় ১৯ মাস পর করোনায় মৃত্যু নেমেছে একজনে। ইউপি নির্বাচনের সময় যেন সংক্রমণ না বাড়ে, স্বাস্থ্যমন্ত্রীর সতর্কতা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাস ধর্মঘটের দ্বিতীয় দিনে এসে শুরু হয়েছে লঞ্চ ধর্মঘট। হঠাৎ লঞ্চ বন্ধের ঘোষণায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলছে দ্বিতীয় দিনের বাস ধর্মঘট। নাকাল সাধারণ মানুষ হেঁটে বা ছোট ছোট যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয়েছে কর্মজীবীদের। অচল অবস্থায় তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। ডিজেলের দামের সাথে সমন্বয় করে ভাড়া বাড়ানোর দাবি আদায় না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেন মালিকরা। লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহবুবউদ্দিন জানিয়েছেন, ডিজেলের দাম যে হারে বাড়ানো হয়েছে তাতে আগের ভাড়ায় লঞ্চ চালালে তাদের লোকসান গুনতে হবে। ঢাকা বরিশাল রুটের লঞ্চ মালিকরা জানান, কেবিনের জন্য অগ্রিম বুকিং দেওয়া ব্যক্তিদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। কেন্দ্র থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তারা। ফলে চরম দুর্ভোগে যাত্রীরা। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। কন্টেইনার ও জাহাজ জটের শঙ্কায় কর্তৃপক্ষ। আজকেও আমাদের প্রায় ১,৫০০ কন্টেইনারের অ্যাসাইনমেন্ট আছে, বাট সকাল থেকে কোনো গাড়ি প্রবেশ করে নাই, যে কারণে কোনো ডেলিভারি হচ্ছে না। রিকশা, সিএনজি ছাড়া গণপরিবহন চলছে না মহানগরীতে। কিছু বাস চালানোর চেষ্টা হলেও শ্রমিকদের রোষানলে পড়তে হয়। এ সময় শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। এদিকে রবিবার ভোর ৬টা থেকে চট্টগ্রাম মহানগরীতে সিটি সার্ভিস চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। আমাদের গাড়ি পরিচালনা করতে গিয়ে যদি কেউ কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করে, সেক্ষেত্রে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করব। সকাল থেকেই প্রশাসন যেন রাস্তায় আমাদের গাড়িগুলো চালানোর জন্য আমাদেরকে প্রোটেকশন দেয়। ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতিতে রাজশাহীতে ছাড়েনি দূরপাল্লা কিংবা আন্তজেলার কোনো বাস। যারা এই চেয়ারে বসে আছে অবশ্যই তাদের চিন্তা করতে হবে জনগণের চিন্তা না করে, জনগণের চিন্তা ভাবনা না করে হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দিল। বরিশাল ঢাকা রুট সহ অভ্যন্তরীণ সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে বিভিন্ন গন্তব্যের মানুষ। এদিকে রংপুরে ২ দিনের পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামে। সরকারের নির্দেশনার অপেক্ষায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। উনি বলছে ধর্মঘট প্রত্যাহার করার জন্য, এটা মালিকরা না করলে আমরা তো ন্যাশনাল কমিটি থেকে ইয়ে দিয়ে দেয়। সিলেটে দূরপাল্লার বাস না ছাড়ায় ২ থেকে ৩ গুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। ময়মনসিংহেও চলছে ধর্মঘট। ভাড়া সমন্বয় না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ধর্মঘটের কারণে গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে হাজারো কর্মজীবী। এদিকে পরিবহন ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন খাগড়াছড়ির পর্যটকরা। সাতক্ষীরায় পরিবহন ধর্মঘটে ইজি বাইক ও মাহেন্দ্র ভরসা হলেও তাতেও বাধা পরিবহন শ্রমিকদের। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগ রাজধানীতে। বাস না থাকায় বিকল্প নানা উপায়ে বাড়তি কষ্ট ও ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে সবাইকে। ভাড়া পুনর্নির্ধারণ না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে আবারও জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিক নেতারা। ভাড়া বাড়ানোর দাবিতে আজ দুপুর থেকে ধর্মঘট শুরু করেছেন লঞ্চ মালিকরাও। শনিবার সাপ্তাহিক ছুটির দিন, তাই রাস্তাঘাটে মানুষের চলাচল তুলনামূলক কম। তবে জীবন জীবিকার তাগিদে সকাল থেকে যারা বেরিয়েছেন তাদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে। কেউ এয়ারপোর্টে যাবে, কেউ হাসপাতালে যাবে, কেউ বাড়িতে যাবে, কেউ দেশে যাবে, কিন্তু কেউ যাই পারতেছে না। কষ্ট শেষ নয়। আজকে আমার বাড়িতে অনেক সমস্যা, বিরাট সমস্যা। এই সমস্যা আমার ভাগ্নেটা অসুস্থ, সকাল থেকে যেতে পারতেছে না।
গণপরিবহন সংকট, সাধারণ মানুষের ভরসা গুটি কয়েক বিআরটিসি বাস। সেখানে উঠতে গিয়েও যাত্রীদের নানা ভোগান্তি। রিক্সা, সিএনজি অটোরিকশা, মোটর সাইকেলে চড়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে গুনতে হয়েছে কয়েক গুণ বেশি ভাড়া। বাসে গেলে হয়তো 20 টাকা দিয়ে যেতে পারবো, কিন্তু আমার পক্ষে সম্ভব না, আমি রিক্সা বা সিএনজি দিয়ে যাবো। আরও রিক্সা ভাড়া বাড়তি, আমরা এখন জিম্মি আর কি। এই দুর্ভোগের দায় সরকার ও গণপরিবহন মালিক শ্রমিকদের মনে করেন ভুক্তভোগীরা। এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণের কথা ভাবা হয়নি বলেও দাবি তাদের। তারা ভাড়া বাড়ানোর জন্য এই যে ইস্যুটা নিয়ে আন্দোলনে নামছে, তাদের স্বার্থের জন্য। আমরা সাধারণ মানুষ কই যাব, এর জবাবদিহিতা কে দিবে? এটা তো সরকারের নিতে হবে। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, যাতায়াত খরচ বাড়ছে, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো না। সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী আন্তর্জেলা বাস টার্মিনাল থেকেও ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। বিশেষ প্রয়োজনে যাদেরকে ঢাকার বাইরে যেতে হচ্ছে তারা পড়েছেন চরম বিড়ম্বনায়। আশুগঞ্জ থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসছি করে আপনার মাইকো দিয়ে আসছি। মাইকো থেকে ওভারে তো কোনো বাস পাচ্ছি না, তো ওভার থেকে আমি ওভারে করে আসলাম আর কি। কুমিল্লা থেকে 150 টাকার ভাড়া এই পর্যন্ত আমার প্রায় 500 টাকার মতো গেছে। যে জায়গার মধ্যে 120 টাকা করে সায়েদাবাদ থেকে আমরা কুমিল্লা যাইতে পারছি, এখন 700-800 টাকা করে চাইতেছে তারা। বাস ধর্মঘট থাকায় কমলাপুর রেল স্টেশনে ট্রেনের উপর চাপ বেড়েছে। ট্রেনেও শিডিউল বিপর্যয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। তবে গাদাগাদি করে ট্রেনে ফিরতে পেরেও খুশি তারা। ট্রেনে একটু ভিড় হচ্ছে বা ট্রেন লেট হচ্ছে, যাতে অনেক বেশি শিক্ষার্থী নেওয়া যায় একসাথে। ট্রেনে তো 1 ঘন্টা ধরে বসে আছি, এখনো ট্রেন ছাড়ার কোনো লক্ষণ নাই। প্রচুর ভিড় ভাই, দাঁড়িয়ে আছি, টিকিট কেটে তারপর দাঁড়িয়ে আছি, কি করবো? সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বৈঠক করেছেন ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিক নেতারা। ধর্মঘট চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি তাদের। সরকার যদি আগের দামে তেলের ফুয়েল রেট নিয়ে চলে আসে, অবশ্যই সাথে সাথে আমাদের গাড়ি চলবে, আমাদের ধর্মঘট আর থাকবে না, আমাদের কর্মসূচি তখন আমরা বন্ধ করব। এদিকে জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবিতে সদরঘাট থেকে লঞ্চ চলাচলও বন্ধ রেখেছে লঞ্চ মালিকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। পরিবহন ধর্মঘটের মধ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পরীক্ষা। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজে 2020-2021 শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষাও। গণপরিবহন চলাচল বন্ধ থাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় আগাম ঘোষণা না দিয়েই শুক্রবার থেকে সারা দেশে চলছে গণপরিবহন ধর্মঘট। ধর্মঘটের মাঝেই চলছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষা। শনিবার বুয়েটে অনুষ্ঠিত হলো ভর্তি পরীক্ষা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে 11টায় শেষ হয়। ধর্মঘটের কারণে বিপাকে পড়েন পরীক্ষার্থী, অভিভাবকরা। আকস্মিকভাবে আসলে পরিবহন ধর্মঘটটা দেখা দেওয়াতে অবশ্যই পরীক্ষার্থীদের খুব সমস্যা হচ্ছে। ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, কারণ দাঁড়ানোর অবস্থা ছিল না, এরকম একটা পরিস্থিতি ছিল। আমার আসতে অনেক লাগছে, কষ্ট হয়েছে এবং টাকা খরচ হয়েছে। বাস পাই নাই, পরে আমার টেম্পো রিজার্ভ করে পরে আসতে হয়েছে আমার এখানে। বাস তো বন্ধ, তো আমরা সিএনজিতে উঠছি, ওঠার পরে ওখানে অনেকগুলো টাকা খরচ হয়েছে। টাকা কি 600 টাকা ভাড়া নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্র ঘুরে দেখেন। তিনি বলেন, গণপরিবহন বন্ধ থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকলের কাছে আমাদের আবেদন থাকবে যেন এই পরীক্ষার্থী, শিক্ষার্থী, সাধারণ মানুষের দুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি, এমন কোনো কর্মপ্রয়াস কারো না থাকুক। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের 7 ও 8 নভেম্বরের ভর্তি পরীক্ষা পিছিয়ে 20 ও 21 নভেম্বর পুনর্নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। 15 টাকা ডিজেলের দাম বৃদ্ধির হিসেবে প্রতি কিলোমিটারে 15 পয়সার বেশি ভাড়া না বাড়ানো এবং পরিবহন ধর্মঘটের নামে পরিবহন মালিকদের নৈরাজ্য বন্ধ করা আহ্বান জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক। সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় সরকার উচ্চ হারে তেল বিক্রি করে গত 6 বছর ধরে একচেটিয়া মুনাফা করেছে। এতে সরকার প্রায় 63,000 কোটি টাকার বেশি আয় করেছে। অথচ মাত্র 5 মাস ধরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশের মানুষের এই কঠিন দুঃসময়ে 23% মূল্য বৃদ্ধি করা আত্মঘাতী সিদ্ধান্ত। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। অনতিবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে এহেন পরিবহন ধর্মঘটের নামে
পরিবহনের নৈরাজ্য থেকে দেশের যাত্রী সাধারণ ও জনগণকে মুক্তি দিতে আমি সরকার ও সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ৬৮ টাকা লিটারের ডিজেল কমিয়ে ৬৫ টাকা করা হয়েছিল। তখন ৩ টাকা কমানোর কারণে ৩ পয়সা ভাড়া কমানো হয়েছিল। যদি ৩ টাকায় ৩ পয়সা কমে তাহলে ১৫ টাকায় ১৫ পয়সার বেশি বাড়ার কথা নয়। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, তেলের দাম বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে। ভবিষ্যতে বিশ্ববাজারে দাম কমলে আবার সমন্বয় করা হবে। শনিবার এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। 2016-তে আমরা অ্যাডজাস্ট করছিলাম, আমরা কমে দিয়েছিলাম, 3 টাকা কমাই দিয়েছিলাম প্রাইস। এখন তো প্রাইসটা আমরা আবার ফিরে অ্যাডজাস্টমেন্টে বাধ্য হয়েছি, কারণ সারা পৃথিবীতে দাম বেড়ে গেছে। নট অনলি দ্যাট, পার্শ্ববর্তী দেশের দাম প্রায় ডাবল হয়ে গেছে। এটা মাথায় রাখতে হবে, কারণ আমাদের যে এখন আরেকটা বড় জিনিস হলো, এটা তো বিশেষ একটা সম্ভাবনা যে তেল আমাদের এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে স্মাগল হয়ে। গ্যাস বিদ্যুতের বিষয়টা আমরা এখনো কস্ট অ্যানালাইসিসের মধ্যে আছে। তো এই বিষয়টা আমরা এটা বার্কের উপর নির্ভর করছে, বার্ক যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত দিবে। যেভাবে তারা বাস ভাড়া বাড়ানোর উদ্যোগ করেন, যে এই যে পাবলিককে একটা জিম্মি করে, এটা আমার মনে হয় ঠিক না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। শেখ হাসিনার সরকার সবসময় জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে। নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে অনিচ্ছা সত্ত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। রবিবার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে জনগণের ওপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তবে মূল্য সমন্বয়ের এই অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থা সহ সকলকে সতর্ক থাকার নির্দেশও দেন তিনি। আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। পরীক্ষার্থী, চাকরি প্রার্থী, পণ্য পরিবহন সহ জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আবারও পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দকে অনুরোধ করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। নিত্যপণ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় না খেয়ে মরার পরিস্থিতিতে মানুষ। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় মির্জা ফখরুল আরও বলেন, রাজপথে নেমে সরকার হটানো ছাড়া বিএনপির সামনে আর বিকল্প কোনো উপায় নেই। উন্নয়ন প্রকল্পের নামে ঋণ করে দেশকে ব্যর্থ করার মিশনে নেমেছে সরকার। একই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের সিন্ডিকেট দায়ী। তিনি বলেন, কোনো জবাবদিহিতা নেই বলে ইচ্ছা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে না সরকার। ডিজেলের দাম 1 লাফে 15 টাকা বেড়ে যাওয়া নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি। তারা পরিকল্পনা করেছে যে বাংলাদেশকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে, তারা একটা নত জানু রাষ্ট্রে পরিণত করবে। 1 টাকা 2 টাকা বাড়লে হয় 15 টাকা করে পার লিটারে বাড়িয়ে দিয়েছে। মানুষ যাবে কোথায়? একদিকে তার জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অন্যদিকে এখন আবার বাড়িয়ে দিল এই জ্বালানির দাম, ফলে কি হবে? আরও দ্বিগুণ বাড়বে। সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের তো এখন না খেয়ে অপুষ্টিতে ভুগে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে। জ্বালানি তেলের বিষয়ে সরকারের সঙ্গে জনগণের সাংঘর্ষিক অবস্থা উদ্বেগজনক উল্লেখ করে জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম বলছেন, আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনে গত 6 বছর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন লাভ করেছে। শুল্ক কমানো বা প্রত্যাহার করলে তেলের দাম বাড়ানোর প্রয়োজন নেই। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, গণশুনানি না করে অন্যায়ভাবে সরকার তেলের দাম বাড়িয়েছে। মূল্য স্থিতিশীল তহবিল গঠন করে এই সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি। জ্বালানি তেল, কেরোসিন ও ডিজেলের মূল্য লিটার প্রতি 1 লাফে বেড়ে দাঁড়িয়েছে 80 টাকা। অথচ শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতে ডিজেল ও কেরোসিনের দাম কম, যথাক্রমে 50 ও 48 টাকা।
নভেম্বরের 1 তারিখে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম ছিল 84.05 মার্কিন ডলার। এটাকে গড় ধরে এবং প্রিমিয়াম গড়ে $2.5 ধরলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতি লিটার ডিজেলে খরচ হয় 48 টাকা। এরপর মাদার ভেসেল থেকে ছোট জাহাজে করে ERL এ নেয়ার পর বিতরণ কোম্পানিগুলোকে দেয়া পর্যন্ত লিটার প্রতি মূল্য দাঁড়ায় 64 টাকা 73 পয়সা। মাঝের 16 টাকা 73 পয়সার মধ্যে বন্দর চার্জ, ডিউটি হ্যান্ডলিং কমিশন, শুল্ক সহ নানা চার্জ রয়েছে। এর মধ্যে 10% ভ্যাট আর 2% ট্যাক্স রয়েছে, যা লিটারে আসে কম বেশি 5 টাকা 76 পয়সা। বিতরণ পর্যায়ে খরচ হয় 4 টাকা। এর মধ্যে বিপণন কোম্পানির মার্জিন 50 পয়সা, বিপণন কোম্পানির পরিবহন ভাড়া তহবিল 90 পয়সা, বিপিসির তেল খাতের উন্নয়ন তহবিল 10 পয়সা, ডিলারদের প্রতি লিটার পরিবহন খরচ 50 পয়সা, ডিলারদের অবচয় 4 পয়সা, অপারেশন হ্যান্ডলিং ও অন্যান্য লস এবং ডিলারদের কমিশন 1 টাকা 95 পয়সা। প্রতি লিটার ডিজেলে সরকার ভ্যাট ও ট্যাক্স বাবদ 17 টাকার বেশি নিয়ে যায়। অর্থাৎ ডিজেল ও কেরোসিনের ভ্যাট ট্যাক্স বাদ দিলে প্রতি লিটারের দাম পড়বে 63 টাকা, যা আগের মূল্য থেকেও কম। বিগত 1 বছর বা তার কিছু বেশি সময় ব্যাপী বিশ্ববাজারে তেলের মূল্য অত্যন্ত নিম্নমুখী ছিল। এই সময় ব্যাপী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তেল কেনাবেচা করে যথেষ্ট পরিমাণ লাভ করে। তেলের উপর যে শুল্ক সেটা যদি প্রত্যাহার করা হয় বা অন্তত কমিয়ে আনা হয়, তাহলে তেলের দামটাও কমে আসবে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, অন্যায়ভাবে সরকার ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে। বাড়াটাকে যদি আমরা দমাতে পারি, থামাতে পারি, প্রশমিত করতে পারি, কিভাবে পারি করতে, প্রাইস স্ট্যাবিলাইজ ফান্ড তৈরি করে, যে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দাম বেড়ে গেলে আমরা ওখানে ভর্তুকি দেব, বাজারে দাম বাড়তে দেব না, প্রাইস কন্ট্রোল করব। আর উল্টা দিকে যখন দাম কমবে তখন দাম কমাবো না, ওই টাকাটা প্রাইস স্টেবিলাইজেশন ফান্ডে নিয়ে যাব। জনগণের দুর্ভোগ কমাতে ডিজেল ও কেরোসিনের বর্ধিত দাম প্রত্যাহারের আহ্বান জানান বিশেষজ্ঞরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। নিম্ন থেকে মধ্যবিত্ত ঊর্ধ্বমূল্যের এই বাজারে নাভিশ্বাস সব শ্রেণীর মানুষের। প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য দূরে থাক, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই হাঁপিয়ে উঠছেন অনেকে। নির্ধারিত বেতনে চাকরিজীবীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। টিসিবির তথ্য মতে বছর ব্যবধানে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে 54% পর্যন্ত। মরার ওপর খাড়ার ঘা এলপিজি ও জ্বালানির ঊর্ধ্বমূল্য। তিন সন্তানের জননী পারভিন আক্তার মনি। শুধু স্বামীর আয় চলে 5 জনের সংসার। করোনার আগে টেনেটুনে সংসার চালালেও এখন ঊর্ধ্বমূল্যের বাজারে কপালে চিন্তার ভাঁজ। সন্তানদের পুষ্টিকর খাবার জোগাড় দূরে থাক, ঘর ভাড়া দিয়ে সমাজে টিকে থাকাই দায়। আমি 3টা বাচ্চা পড়ালেখা করাইতাম, মোহন তো আমার সামনে দিকে আমার বড় ছেলের পড়া বন্ধ করে দিতে হইব, যেহেতু আর আব্বু সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। আগে আপনার 250-300 টাকা হইলে আমার সংসার চলে গেছে, আর এখন আপনার 500-600 টাকা হইলে আমার সংসারে টানা আসছে। আপনার মাসে 6 মাসে একদিন মাংস কিনতে পারি না। এখন স্কুলে বেতন দিতে হয় 500 টাকা 600 টাকা। আর নাইলে বলে তাহলে লেখাপড়া বাদ দিয়ে দেন, কাজ করান গে। বড় ছেলে ভার্সিটি ভর্তিচ্ছু তৌহিদুল ইসলাম। বাবার স্বল্প আয়ে পড়ালেখা অনিশ্চয়তায়, করুণ বাস্তবতায় তবুও দমে যেতে চায় না সে। ছোট ভাই বোনকে পড়ালেখা করানো লাগবে, এখন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে বাবার ইনকামও তো তত বাড়েনি। এই কারণে আর কি যদি পাবলিক ভার্সিটি না হয় তাহলে আর কি আমার পড়া বন্ধ করতে হবে আর কি। নিম্নবিত্ত থেকে এবার একটু চোখ ফেরানো যাক নিম্ন মধ্যবিত্তের দিকে। স্বল্প বেতনে চাকরি করা মাহফুজুর রহমান আসাদ। প্রতি মাসে নির্ধারিত বেতনেই 5 জনের সংসারের দায়ভার তার কাঁধে। বাবা মায়ের চিকিৎসা, বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ সবকিছুর ঊর্ধ্বমূল্যে হাঁপিয়ে উঠেছেন জীবনে হার না মানা এই তরুণ। যারা আছি আমরা ফ্যামিলি চালাই, তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে ফ্যামিলি মেনটেন করা, খরচ মেনটেন করা, সব কিছুতেই আসলে আমরা একদম নিরুপায়। টিসিবির খোলা বাজার পর্যালোচনা করে দেখা যায় গেল 1 বছরে বেশিরভাগ পণ্যের দামই বেড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে ডাল, চাল, আটা, সয়াবিন তেল, মুরগি, ডিম, দুধের দাম বেড়েছে 5 থেকে 54% পর্যন্ত। নিত্য পণ্যের চড়া দামের মধ্যেই বাড়ানো হলো জ্বালানির দরও। লিটার প্রতি 1 লাফে 15 টাকা বেড়ে ডিজেল এবং কেরোসিন বিক্রি হচ্ছে 80 টাকায়। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে গত 5 মাসে এলপিজির দাম বেড়েছে 56%।
অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আপৎকালীন রেশন ব্যবস্থার পরামর্শ অর্থনীতিবিদদের। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। তেলের দাম বাড়িয়ে সরকার জনগণের সাথে অন্যায় করছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। তেলের দাম বাড়ানোয় জনগণের যে ভোগান্তি হচ্ছে তা থেকে সরে আসতে সরকারের প্রতি অনুরোধ করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সরকারের এমন সিদ্ধান্ত জনগণ কখনো ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুনায়েদ সাকি বলেন, বিনা ভোটে নির্বাচিত হওয়ার কারণে সরকার তেলের দাম বাড়াতে পেরেছে, এমন অন্যায়ের বিচার একদিন হবেই। দেশে প্রায় ১৯ মাস পর করোনায় মৃত্যুর সংখ্যা নেমে এলো একজনে। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭,৮৯১ জনে। গত ২৪ ঘন্টায় ১৩,০৭২টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা শনাক্ত হয়েছে ১৫৪ জন, সুস্থ হয়েছেন ১৫৭ জন। শনাক্তের হার ১.১৮, সুস্থতার হার ৯৭.৭০ এবং মৃত্যুর হার ১.৭৮। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের মারা যাওয়া ব্যক্তি পুরুষ। এদিকে সারা দেশে ইউপি নির্বাচনের সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও দেশে করোনা আছে, তাই ইউপি নির্বাচনের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ না বাড়ে সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা এখনও করোনা টিকা নেননি তাদেরকে দ্রুত টিকা নেওয়ার আহ্বানও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এই সরকারকে সরাতে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যদিকে বিএনপি নেতারা বলেছেন, বিএনপির আন্দোলনের ক্ষমতা আছে কিনা তা যাচাই করতে আওয়ামী লীগের উচিত পুলিশকে একদিনের ছুটিতে পাঠিয়ে রাজপথে নামা। ঐতিহাসিক ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। দিনটি উপলক্ষে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা করে দলটি। এতে নেতারা বলেন, ৭ নভেম্বর জাতির মুক্তির দিন। এ দিনটি জাতির জন্য অপরিহার্য ছিল। জিয়াউর রহমান সিপাহী জনতাকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করেছিলেন। ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের ফলে, তাদের নিজেদের কোন্দলের ফলে, নিজেদের বিবাদের ফলে যে ১৫ই আগস্ট যে বিয়োগান্ত ঘটনা ঘটেছিল, পরবর্তীকালে আওয়ামী লীগের লোকেরাই, আওয়ামী লীগের নেতারাই যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, তারাই তাদের যে নিজেদের বিভেদ ও দ্বন্দ্বের ফলে ৩ নভেম্বর একটা অরাজক অবস্থা সৃষ্টি করার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আবার বিপন্ন করে ফেলেছিল এবং গণতন্ত্রকে বিপন্ন করেছিল। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্য সিপাহী জনতার ঐক্যের মধ্য দিয়ে বিপ্লব সৃষ্টি হয়েছিল। ৭ই নভেম্বর এই দেশে সেই বাকশালীয় রাজনীতি, গণতন্ত্র হত্যার রাজনীতি, বাক স্বাধীনতা হারানোর রাজনীতি থেকে একটা টার্নিং পয়েন্ট হয়ে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত এবং সংযুক্ত বাজার অর্থনীতির দুয়ার খুলে দিয়েছিলেন। বিএনপি নেতারা বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে সরকার আবারও ৭৫-এর মতো অলিখিত বাকশাল কায়েম করেছে। বিচার বিভাগ, প্রশাসন সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিএনপির আন্দোলনের ক্ষমতা নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। আমরা বলতে চাই, বিএনপির আন্দোলনের ক্ষমতা আছে কি না আছে, ওইটা শুধু একটিবার দেখার জন্য একদিনের জন্য পুলিশকে ছুরি দিয়ে দেন, রাজপথে আসেন বিএনপি এবং আওয়ামী লীগ, আমরা একটু দেখব সরকারি সংস্থা, সরকারি টাকার হাতিয়ার, সরকারি টাকার গুলি, বন্দুক নিয়ে নামবেন জনগণের বিরুদ্ধে আর বলেন জনগণের আন্দোলন করার ক্ষমতা নাই। জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আর মাঝামাঝি কোনো শব্দ নাই। নির্বাচন হবে হবে না এ নিয়ে আলোচনার দরকার নাই। নির্বাচন কমিশন গেল না জাহান্নামে গেল, সেদিকে দেখানোর দরকার নাই। সরকারকে সরাতে
সব মতপথের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সরকারের রাজস্ব আদায় বাড়াতে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে দ্রুতই পে চ্যানেলের আওতায় আনার দাবি জানিয়েছেন টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও দেশ টিভির নতুন ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। দেশ টিভির এই দায়িত্ব পাওয়ার পর তাকে ফুলের শুভেচ্ছা জানান শুভাকাঙ্ক্ষীরা। পরে বাংলা ভিশনের সাথে আলাপকালে তিনি জানান 2 মাসের মধ্যে দেশ টিভিকে নতুনভাবে দেখতে পাবে দর্শক। টিভিটি নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানান আরিফ হাসান। অ্যাডকোর সহসভাপতি জানান ভারতে কোনো বাংলাদেশি চ্যানেল দেখাতে হলে 7 কোটি রুপি কোষাগারে জমা দিতে নির্দেশনা দিয়েছে সে দেশের তথ্য মন্ত্রণালয়। এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল ভারতে দেখানো সম্ভব নয়। এ বিষয়ে 2 দেশের নীতি নির্ধারণী পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন অ্যাডকোর সহসভাপতি ও দেশ টিভি ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। এই পে চ্যানেল হলে গভর্নমেন্ট প্রতি বছর 1700 থেকে 1800 কোটি টাকা আজকের দিনে রাজস্ব হারাচ্ছে। এই টাকাটা গভর্নমেন্টের অর্থনীতিতে, জাতীয় অর্থনীতিতে যোগ হবে। এই টাকাটা এখন কারো না কারো পকেটে চলে যাচ্ছে। এই অবস্থায় একটি মুহূর্ত দেরি না করে এই ডিজিটালাইজেশনটা যাওয়া আমাদের জন্য খুব জরুরি। ইনশাল্লাহ আপনারা আগামী মার্চের মধ্যে দেশ টিভির একটি নতুন রূপ আপনাদের সামনে নিয়ে আসবো। আমি তো আজকেই দায়িত্বভার নিলাম, আপনারা আমাকে সেই পর্যন্ত একটু সময় অপেক্ষা করেন, আপনারা অবশ্যই আপনাদেরকে সব কিছু জানাবো। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্ব নেতারা নড়ে চড়ে বসলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা দিতে ততটা আগ্রহী নন তারা। এই অবস্থায় কার্বন নিঃসরণ কমাতে আধুনিক ও ব্যয়বহুল প্রযুক্তির নবায়নযোগ্য গ্রিন এনার্জির ব্যবহার বাড়ানো কঠিন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন অর্থ সহায়তা ছাড়া স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে অভিযোজন ও প্রশমনে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না। যুক্তরাজ্যের গ্লাসগো থেকে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। চরম উষ্ণতা থেকে পৃথিবীকে রক্ষায় স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। মূল ভেন্যুতে যখন বৈশ্বিক তাপমাত্রা কমাতে 70টি এজেন্ডা নিয়ে আলোচনা চলছে, তখন বাইরে থেমে নেই ন্যায্য দাবি আদায়ের বিক্ষোভ। সম্মেলনে ঘুরে ফিরেই তাগিদ আসছে তেল কয়লার ব্যবহার কমানোর। তবে যেই মন্ত্রণালয়ের উপর বাংলাদেশের বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর চাপ, সেই প্রতিমন্ত্রী জানিয়েছেন চাইলেই রাতারাতি ব্যয়বহুল প্রযুক্তির বিকল্প জ্বালানির উৎপাদন বাড়ানো সম্ভব নয়। নেবারিং কান্ট্রি যেমন নেপাল, ভুটান থেকে আমরা হাইড্রো পার্ক কীভাবে নিয়ে আসতে পারি না, এটাও একটা রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে। ইভেন কি ভারতের থেকে আমরা রিনিউয়েবল এনার্জি নিয়ে আসতে পারি। সো এই বিষয়গুলিকে আমরা এখন যাচাই বাছাই করছি। আগামীতে মাস্টার প্ল্যান যেটা তৈরি করবো বিদ্যুৎ এবং জ্বালানি, সেখানে হয়তো আমাদের রিভিউ হবে প্ল্যান। আমরা কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো আমরা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি হয়ে গেছি ওদের ব্যবহারের কারণে। সো এই কারণে আমাদের দাবিটা ওদের কাছে যে তোমাদের কারণে, তোমাদের এই ডার্টিনেসের জন্য আমরা কিন্তু এফেক্টেড হয়েছি। সো ইউ হ্যাভ টু কম্পেনসেট ফর দ্যাট। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা নিয়ন্ত্রণে বিজ্ঞান ভিত্তিক আলোচনা হলেও অভিযোজনে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নেই। 18% কার্বন নিঃসরণে ভূমিকা রাখা উন্নত দেশগুলোকে তাই জলবায়ু তহবিলের অর্থ ছাড়ের তাগিদ দেন তারা। $100 বিলিয়ন এখনো পড়েনি, কথা ছিল প্রতি বছর 100 বিলিয়ন হবে। আজকে 2021 সাল, 6 বছর হয়ে গেছে। তোমরা $5 বিলিয়ন ফেলো, সেইটা দিয়ে তাহলে আমাদের সরকার একটা পরিকল্পনা করতে পারবে। আমরা গ্রিন হাউস গ্যাস, আমরা কয়লা দিয়ে বন্ধ করে দেবো, প্রধানমন্ত্রী বলেছেন। বন্ধ করে আমরা অল্টারনেটিভ কী দেবো? আমি সৌর বিদ্যুৎ কোথায় দেবো? আমার তো অত জায়গা নেই এবং সেই বায়ু নেই। আমাকে যেতে হবে সমুদ্রের গভীরে গেলে সেটা হবে এবং সেটার জন্য বেশ পয়সা খরচ দরকার। পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন জলবায়ুর ক্ষতির শিকারে বিশ্ব নেতাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলেও তা মোকাবেলায় তারা আন্তরিক নন। 196টা দেশ একমত হওয়া, কাজে যারা নেগোশিয়েট করবে তাদেরকে খুব ডিটেলস জানতে হয় এবং সিরিয়াসলি কাজ করতে হয়। তারা যে টাকাটা আপনাকে দেবে সেটা পেতে গেলে আপনার দেশে টাকাটা যুক্তিসঙ্গতভাবে খরচ করা হবে, তাতে স্বচ্ছতা আছে, তাতে অংশীদারিত্ব আছে, তাতে জবাবদিহিতা আছে। এই বিষয়ে দক্ষতা বাড়ানোর ব্যাপারেও আলোচনা হবে, প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে সিরিয়াস আলোচনা হবে। ক্ষতিপূরণে জলবায়ু তহবিল থেকে অর্থ ছাড়ে দর কষাকষির পাশাপাশি অর্থ ব্যবহারে দক্ষতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। জলবায়ুর পরিবর্তনের কারণে উন্নত বিশ্বে তেমন একটা প্রভাব না পড়লেও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে স্বল্পোন্নত দেশ, বিশেষ করে দরিদ্র দেশের শিশু এবং নারীরা।
আর তাই বিশ্ব নেতাদের সমন্বিত পদক্ষেপে পারে গোটা পৃথিবীকে ঝুঁকিমুক্ত রাখতে, বাসযোগ্য করে তুলতে পারে গোটা বিশ্বকে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, গ্লাসগো, যুক্তরাজ্য। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কেবল ইসির একার দায়িত্ব নয়। জনগণ ভোট দানে আগ্রহী এবং সচেতন থাকলে যে কোনো কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য বলে মনে করেন বিশিষ্টজনেরা। তাদের মতে কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে সংবিধানে তা সুস্পষ্ট বলা আছে। দেশের সংবিধান, বিচার বিভাগে এবং মহামান্য রাষ্ট্রপতির ওপর আস্থা থাকলে নির্বাচন কমিশন গঠন নিয়ে কাউকে বিতর্ক না করার আহ্বান জানান তারা। নির্বাচন কমিশন গঠনে বিতর্ক না করে মহামান্য রাষ্ট্রপতি ও সার্চ কমিটিকে সহযোগিতা করা নাগরিক সমাজের কর্তব্য শীর্ষক গোলটেবিল বৈঠক হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষ যেভাবে বিভক্ত তাতে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন প্রতিষ্ঠা কষ্টসাধ্য ব্যাপার। তবে কমিশন গঠন প্রক্রিয়ায় বর্তমান সংবিধানের উপর আস্থা রাখার আহ্বান আলোচকদের। আমরা আমাদের এক্সিস্টিং যে কনস্টিটিউশন প্রভিশন আছে 118 থেকে 126, সেটা যদি আমরা কমপ্লাই করতে পারি আন্তরিকভাবে, তাহলে আমার মনে হয় না এখানে সংবিধান সংশোধন বা নতুন আইনের করার প্রয়োজন আছে। যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, অপোজিশন থেকে যে জিনিসটা বারবার উত্থাপন করা হচ্ছে আইনের মাধ্যমে, আর্টিকেল 118 সাব আর্টিকেল 5, যে আইন করতে হবে আইনের মাধ্যমে করবে, সেটা তো রাষ্ট্রপতির ওখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে। 118তে তো আরও সুস্পষ্টভাবে বলা আছে, যেটি বিশ্বের অনেক সংবিধানে নাই। সেটি হলো এটির গঠন কিভাবে হবে এবং কিভাবে নির্বাচিত হবে, কিভাবে সেখানে নিয়োগপ্রাপ্ত হবেন চিফ ইলেকশন কমিশনার সহ অন্যান্য কমিশনার বৃন্দ, সেটিও বলা আছে কিভাবে হবেন। এখন যদি আমরা রাষ্ট্রপতির এখানে আস্থা রাখি, যদি সংবিধানের উপর আস্থা রাখি, তাহলে অনেকগুলো বিতর্কের জায়গা কিন্তু ছোট হয়ে আসবে। বিতর্ক তৈরি করাই কিছু রাজনৈতিক দলের কাজ বলেও মন্তব্য করেন বক্তারা। রাষ্ট্রপতির আহ্বানে প্রধান বিচারপতি কর্তৃক সার্চ কমিটির মধ্য দিয়ে যে কমিশন গঠন হবে সেটাকেই যথাযথ বলছেন তারা। প্রধান বিচারপতি একটা সার্চ কমিটি গঠন করবে এবং রাষ্ট্রপতি সেটাকে অনুমোদন দেবে, তার ভিত্তিতে একটা নির্বাচন কমিশন গঠন হবে এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। আজকে আপনি নির্বাচন কমিশন গঠন প্রশ্নে সংবিধানে যেহেতু লেখা আছে যে একটি আইন দ্বারা নির্বাচন কমিশন গঠিত হইবে, সংবিধান কি শুধু এই এক প্রশ্নে মানতে হবে, নাকি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করা হয়েছিল সেই প্রশ্নেও মানতে হবে? সংবিধান কি শুধু এই প্রশ্নে মানতে হবে, নাকি সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছিল সেই প্রশ্ন পুনর্বহালের প্রশ্নটা থাকবে? তবে সার্চ কমিটির প্রস্তাবে যাতে কোনো স্বাধীনতা বিরোধী বা দুর্নীতিগ্রস্ত কোনো দলের সমর্থকের নাম না আসে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ আলোচকদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে র্যাব 3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান জানান, চক্রের মূল হোতা নাইম খান লোটাস একসময় দুবাই থাকত। বর্তমানে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে দুবাই, কিন্তু ভ্রমণ ভিসায় সেখানে গিয়ে 2 বছরে ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে নাইম 7 বছরে 500-এরও বেশি মানুষকে দুবাইয়ে পাচার করেছে। তাদের অধিকাংশই কাজ না পেয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। কাগজপত্র জাল করে দুবাই পাঠাতে প্রত্যেকের কাছ থেকে 2 থেকে 3 লাখ টাকা নিয়েছে নাইম। এর আগে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করে র্যাব। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে সার্ফিংয়ে দেশের ছেলেমেয়েরা বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পারবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের বিএসএ এর উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্ট 2021 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। শনিবার পর্যটন শহর কক্সবাজারের কলাতলী
সার্ফিং পয়েন্টে আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমাও ও বায়তুল মুক্তাদির চৌধুরী এমপি। এবারের আসরে দেশের 107 জন সার্ফার অংশ নেন। টুর্নামেন্টের সিনিয়র বিভাগে 21 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মান্নান। ওই বিভাগে 19 পয়েন্ট নিয়ে ইউনুস দ্বিতীয় এবং 15 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন সাগর। মেয়েদের বিভাগে সর্বাধিক 14 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফাতেমা। এছাড়া 13 পয়েন্ট নিয়ে শাবে মেহরাজ দ্বিতীয় এবং 11 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে জুমি আক্তার। আরও কিছু খবর নিয়ে এখন ডেস্ক রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে যুক্তরাজ্যের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাই কমিশনার চ্যাটার্টন ডিস্ক। শনিবার গাজীপুর শ্রীপুর উপজেলার ট্যাংরা গ্রামের শিশুপল্লী প্লাস পরিদর্শন করে এই মন্তব্য করেন তিনি। বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হলে বাংলাদেশের সাথে কাজ করতে পারে ব্রিটেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির তাঁত শিল্প, তৈরি পোশাক শিল্প, হস্ত ও কুটির শিল্প, হাতে বাঁধা নিরাপদ মুড়ি তৈরি, সবজি উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরে নারী ক্রিকেটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান ও স্বতন্ত্র পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক সেলিম চৌধুরী, আলতাফ হোসেন ভুইয়া, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, ব্যাংকের সব শাখার প্রধান, উপপ্রধানগণ। দেশের বাজারে রেনো সিরিজের নতুন ফোন উন্মোচন করেছে স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। সম্প্রতি এক অনলাইন ইভেন্টের মাধ্যমে রেনো 6 ফোনটি উন্মোচন করা হয়েছে। ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে সিনেমেটিক বোকে ফ্লেয়ার পোর্ট্রেট। শুধু ফটোগ্রাফি নয়, ইউটিউব সহ নানা মাধ্যমে ব্যবহারের জন্য ভিডিও করতে আগ্রহীদের জন্য রাখা হয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ ও AI হাইলাইট ভিডিও। রয়েছে 8 জিবি র্যাম ও 128 জিবি রম। ফোনটির দাম ধরা হয়েছে 32,990 টাকা। প্রখ্যাত অভিনেতা আলী যাকেরের ৭৭তম জন্মদিন উপলক্ষে স্মৃতিতে স্মরণে অনুষ্ঠান করেছে নাগরিক নাট্য সম্প্রদায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই অনুষ্ঠানে আলী যাকেরের নানা অবদানের কথা স্মরণ করেন অভিনেতা আবুল হায়াত, রামেন্দু মজুমদার, তারিক আনাম খান, সারা যাকের, ফেরদৌসী মজুমদার সহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান নূর। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভদ্রা মোড় রেল ক্রসিং হতে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ 4 লেন সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। নগরীর ছোট বনগ্রাম বাইপাস মোড়ে সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। 4.17 কিলোমিটার এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 69,78 লাখ টাকা। সড়কটির প্রস্থ হবে 80 ফুট। 4 লেনের সড়ক ছাড়াও 2 লেনের অযান্ত্রিক যানবাহন লেন, সড়ক বিভাজন ও 2 পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাসের পর লঞ্চ বন্ধ, হয়রানি ভোগান্তি চরমে, ধর্মঘটে অচল মালিক শ্রমিকরা, নৈরাজ্য বন্ধের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির। জ্বালানি তেলের দাম বাড়েনি, সমন্বয় হয়েছে বলেছেন প্রতিমন্ত্রী, পরিস্থিতি দেখছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন ওবায়দুল কাদের। জ্বালানি ও নিত্যপণ্যের দামে না খেয়ে মরবে মানুষ, শঙ্কা মির্জা ফখরুলের। জনগণের সাথে সাংঘর্ষিক অবস্থায় সরকার, বিশেষজ্ঞদের উদ্বেগ। প্রায় 19 মাস পর করোনায় মৃত্যু নেমেছে একজনে, ইউপি নির্বাচনের সময় যেন সংক্রমণ না বাড়ে, স্বাস্থ্যমন্ত্রীর সতর্কতা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।